প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা করা মূলত যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন প্রশ্ন করেছো আমার এই চ্যানেলে যে স্যার শুল্ক সংরক্ষণ নীতি কি, নীল জল নীতি কি, সিসিলি রোডস কি, এইরকম ধরনের কিছু প্রশ্ন তোমরা করেছো। আমি ভেবেছিলাম যে আরও কিছু প্রশ্ন এরকম হয়তো আসবে একসঙ্গে, এই সমস্যার সমাধান করবার জন্য এই উত্তরগুলো তোমাদের একসঙ্গে দেবো। তাই এ পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে, বিভিন্ন ছোট প্রশ্নগুলো তোমরা যেগুলো নিয়ে কনফিউজড, সেই প্রশ্নগুলো নিয়ে মূলত এই ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি যে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। জীবনে এই দেহে যতক্ষণ আছে প্রাণ, পৃথিবী থেকে সরাবো সব জঞ্জাল। তোমরা জানো সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত লাইন। তো এই লাইনটাকে আমরা সামনে রেখে, অর্থাৎ আমার দেহে যতক্ষণ প্রাণটি আছে, আমি সে প্রাণপণে আমি জঞ্জাল সরাবো, আমার মনের জঞ্জাল, আমার বাধার জঞ্জাল সব সরিয়ে আমি শেষ হাসিটা হাসতে চাই। আমি বিজয়ী হতে চাই, আমি নেপোলিয়নের মতন বিজয়ী হতে চাই, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিজয়ী হতে চাই। হতে পারবো না তাদের মতো, কিন্তু তাদের মতো নিজের সেই অবস্থানটাকে নিয়ে যেতে আমার ক্ষতি কোথায়, তাই না? কোনো ক্ষতি নেই। আর বিভিন্ন ছেলে মেয়ে তোমরা কমেন্টস করেছো যে স্যার 2023-এরটা কি 2024-এ আসবে, বা 2022-এরটা কি 2024-এ আসবে? ছোট প্রশ্ন। দেখো, ছোট প্রশ্নর কোনো সালের কোনো ব্যাপার নেই। ছোট প্রশ্ন গত বছর যেটা এসেছে, এবার যে সেটা আসবে না তুমিও জানো না, আমিও জানি না। সুতরাং ছোট প্রশ্ন যত দেখবে তত কনফিডেন্স লেভেলটা বাড়বে, যত প্রশ্ন দেখবে ততই তোমার উপকার হবে। আশা না আসা পরের ব্যাপার। তুমি খেটে যাও, ফলের আশা করো না। তুমি খেটে যাও, সঠিক জায়গায় সঠিক পরিশ্রমের মূল্যটা তুমি পেয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত প্রশ্ন না করে তোমরা শুধুমাত্র এই চ্যানেলের যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো, বইটা দেখো, বইয়ের অনুশীলনী দেখো, সমস্তটাই পেয়ে যাবে, একদম 100% পেয়ে যাবে। এই দিক থেকে কোনো দ্বিমত নেই আমার দিক থেকে। আমি এতটা ওভার কনফিডেন্স যে এই প্রশ্নগুলো দেখলে তোমরা সবটাই পেয়ে যাবে, এটা কনফিডেন্স আছে আমার। কারণ বিগত বছরের যে প্রশ্ন রয়েছে, যে লেভেলের প্রশ্ন রয়েছে, তাতে এখান থেকে না পাওয়ার কোনো কারণ নেই। বুঝা গেল কি বললাম? তাহলে আজকের যে প্রথম কনফিউজড প্রশ্ন, যে আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ করেছে কারা, এটা নিয়ে আমাদের দুটো উত্তর। আমরা কখনো বলছি পর্তুগিজ, আবার কখনো বলছি ওলন্দাজ। তাহলে আমি একই ব্যক্তি দু জায়গায় দুরকম উত্তর বলছি। কেন বলছি এটা ভাবতে হবে, কারণ এইখানে কনফিউজড আমরা। কারণ বইয়ে এখনো পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি। এবং আমার মনে হয় যেখানে যে অপশানটা আছে, পর্তুগিজ থাকলে পর্তুগিজ দেবে, ওলন্দাজ থাকলে ওলন্দাজ দেবে। এখন প্রশ্ন যে স্যার পর্তুগিজও আছে, ওলন্দাজও আছে, কোনটা দেব? আমার মনে হয় সেখানে পর্তুগিজটা লিখলেই বেটার হবে, এটা আমার অভিমত। তুমি যদি বলো স্যার না আমি ওলন্দাজ দেবো, হ্যাঁ ওলন্দাজও দিতে পারো, কারণ এটা নিয়ে দ্বিমত আছে, দ্বন্দ্ব আছে এই প্রশ্নটা বিশেষ করে। বাদ বাকি আর কোনো প্রশ্নের দ্বন্দ্ব বা দ্বিমত নেই। উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ক্ষেত্রে এই একটা প্রশ্নই দ্বিমত আছে, কারণ বইতে, টেক্সট বইতে আমরা সেইভাবে কিন্তু এটা পাইনি। সুতরাং প্রথমেই এই প্রশ্নটা বলে দিলাম, এইখানে নিয়ে কোনো দ্বিমত করো না। আর এই প্রশ্নটা নিয়ে অত মাথা ঘামানোর কোনো জায়গা নেই। আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো লাগাতারভাবে দেখে যাও। কবে আমেরিকা স্বাধীনতা লাভ করে, এই প্রশ্নটা তোমরা করেছো। আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 খ্রিস্টাব্দে, 4 জুলাই। এবারে পরের প্রশ্ন করেছো তোমরা যে কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। দেখো ওই একই সাল হবে, 1776 খ্রিস্টাব্দে 4 জুলাই। কি হবে? আমেরিকায় যে ত্রয়োদশ ব্রিটিশে উপনিবেশ ছিল তোমরা জানো, সে একত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করবে, এবং এই ঘোষণার মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হবে। বোঝা গেল? তাহলে আমি কটা প্রশ্ন বলে দিলাম? 3টে প্রশ্ন বলে দিলাম। এরপরের প্রশ্ন কি আছে? এরপর যে প্রশ্নটা আছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কি। এই ভেরি রিসেন্ট বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে জয়ী হচ্ছে আওয়ামী লীগের অন্যতম নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু নামে যিনি খ্যাত, তিনি হচ্ছেন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন যে শুল্ক সংরক্ষণ নীতি কি। দেখো, শুল্ক সংরক্ষণ নীতি তার মানে কি? তার মানে হচ্ছে সংরক্ষণ মানে কি, যেটা
ওর মধ্যে থেকেই থাকবে, ওর বাইরেও কিছু নেই, কেউ ওর বাইরে আসতে পারবে না, বা ও একদম প্রিজার্ভেশন এরিয়া, সংরক্ষণ করে রাখা, যে এই সিটটা হায়ার কাস্টের জন্য, এই সিটটা এসটিদের জন্য, এই সিটটা হচ্ছে এসটিদের জন্য, এরকম সংরক্ষণ করে রাখা হয়, সেখানে অন্য কেউ আসতে পারে না। তো দেশের ক্ষেত্রে বা রাষ্ট্রের ক্ষেত্রে এই রকম নীতি আমরা দেখতে পাই যে সংকীর্ণ, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক একটা সংকীর্ণ নীতি, সেই নীতিটার নাম হচ্ছে শুল্ক সংরক্ষণ নীতি। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে দেশীয় স্বার্থে আমরা কি করব, ব্যবসা বাণিজ্যের জন্য দেশীয় পণ্য, আমার দেশের পণ্যগুলোর জন্য শুল্ক আমি যথাসম্ভব কম নেব, ট্যাক্স যত সম্ভব কম নেব। বেশি নেব কার কাছ থেকে? বিদেশি যে কোম্পানিগুলো আসবে তার কাছ থেকে শুল্কটা বাড়িয়ে দেবো। তাহলে কি হবে? মানুষ কোনটা কিনবে? যেটা শুল্ক কম, ট্যাক্স কম, তাহলে তার দামটাও কম হবে, সেটা আমরা কিনবো। যেমন এইভাবে আমরা উদাহরণ দিতে পারি, ঢাকার মসলিন, বাংলার তাঁতের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ট্যাক্স দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হতো। যার বিরোধিতা করেছিলেন সিরাজদৌল্লা, যার বিরোধিতা করেছিলেন মীর কাসিম, নবাব মীর কাসিম। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের ওই মিলে তৈরি করা কাপড় সেটা এখানে বিক্রি করছে শুল্কহীন, আবার দাম কম। তাহলে এর ফলে কি হলো? আমাদের তাঁতের কাপড়, আমাদের ঢাকার মসলিন একদম শেষ হয়ে গেল। মানুষ কোনটা কিনবে? যেটা সস্তা তো সেটা কিনবে, তুমি আমি, আমরা কি কিনবো? আমরা সস্তাটা খুঁজি, সস্তা কিনবো। তাহলে যেটা সস্তা, যেটা টেকসই, যেটা আরামদায়ক, যেটা বিদেশি, মানুষ কোনটা কিনবে? সেটাই কিনবে। এর ফলে কি হলো? ইংল্যান্ডের কাপড়, ইংল্যান্ডের বাজার এই বাংলায় ছেয়ে গেল, বাজার তৈরি হয়ে গেল, সব ওরা ওদের কাপড় কিনলো। আর আমাদের তাঁতিরা এ দেশীয়, মোটা, দাম বেশি, আরামদায়ক নয়, টেকসই কম, মানুষ আর কিনলো না, ফলে আমাদের ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে শুল্ক সংরক্ষণ নীতি, যে যথাসম্ভব দেশীয় পণ্যগুলো আমরা কম রাজ্য ট্যাক্স নেব, শুল্ক নেব, আর বিদেশিগুলো সেগুলো অত্যাধিক যদি আমরা ট্যাক্স বাড়িয়ে দিই তাহলে কি হবে? তাহলে বিদেশিগুলো আর বিক্রি হবে না, দেশেরগুলোই বিক্রি হবে। এই নীতিটাই হচ্ছে শুল্ক সংরক্ষণ নীতি। বোঝা গেল কি বলেছি? এটা কিন্তু এক ধরনের দেশীয় শিল্পকে বাঁচাবার একটা লড়াই বা একটা সংগ্রাম। নেক্সট প্রশ্ন, নীল জল নীতি কি? নীল জল নীতি কি? ভারতে পর্তুগিজ বাণিজ্য কুটির একজন বিখ্যাত ব্যক্তি এরা ছিলেন বা অধ্যক্ষ, তার নাম হচ্ছে আলবুকার্ক। নামটা মনে রাখবে। পুরনো সিলেবাসে ছিল, বর্তমান নতুন সিলেবাসে নেই, শুধুমাত্র 12-এর ক্ষেত্রে আছে, আগে 8-এর বইতেও ছিল। যাক, ভারতে পর্তুগিজ বাণিজ্য কুটির অধ্যক্ষর নাম হচ্ছে আলবুকার্ক। তিনি সমুদ্র অভিযানের ওপরে, সাম্রাজ্যবাদ এইটার ওপরে বেশি নজর দিয়েছিলেন, যে সমুদ্র অভিযান, অর্থাৎ সমুদ্রের যদি আমি অভিযানে যদি আমার শক্তি থাকে তাহলে আমার শক্তিটা দ্বিগুণ হবে এবং এর ওপরেই আমার বৈদেশিক নীতি নির্ধারণ হবে, এর ফলে আমার দেশের অর্থনীতি সুগম হবে, চাঙ্গা হবে। এই নীতিটা তিনি বিশ্বাস করতেন। কে? আলবুকার্ক, পর্তুগিজ বাণিজ্য কুটির অধ্যক্ষ তিনি। এবার তিনি কি বললেন? তিনি কি করলেন? এই যে নীতির কথা তিনি বললেন, এটাকেই আমরা বলছি নীল জল নীতি। আর নীল জল মানে কি? সমুদ্রের জল যা কি কালার হয়? নীল। তো এখানেও তাই, নীল জল নীতি। এবার হচ্ছে মূল কথা কি, যে ভারতীয় ভূখণ্ডে, আমাদের এই ভারতবর্ষে এই ভূখণ্ডে দুর্গ নির্মাণ অপেক্ষা এই ভারতীয় ভূখণ্ডে শুধু নয়, সামুদ্রিক শক্তি হিসাবে নিজেদেরকে জাহির করবার জন্য কি করতে হবে? সমুদ্র বিজয়ের ওপরে নজর দিতে হবে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তিনি গোয়া দখল করে নিলেন। বোঝা গেল? তিনি গোয়া দখল করলেন এবং দখল করে সেখানে তিনি হরমুজ দখল করলেন, সেখানে দখল করে পর্তুগিজদের উপনিবেশ তৈরি করলেন বা পর্তুগিজদের ঘাঁটি তৈরি করলেন। তাহলে কেউ কেউ যুদ্ধনীতি প্রয়োগ করে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল, কেউ কেউ সমুদ্রকে ব্যবহার করে সমুদ্রের ওপর দিয়ে অভিযান চালিয়ে নতুন নতুন ভূখণ্ড দখল করে সেখান থেকে অর্থনীতি সমৃদ্ধি, সেখানে গিয়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা, এটা করতে চেয়েছিল। তাহলে কেউ যুদ্ধনীতি অবলম্বন করে, কেউ সমুদ্র অভিযানকে অবলম্বন করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে চেয়েছিল। তো এখানে আমরা দেখছি আলবুকার্ক তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। এটাকেই আমরা বলছি নীল জল নীতি। বোঝা গেল কি বললাম? নেক্সট প্রশ্ন দেখো, যেটা আছে যে সিসিল রোডস কে ছিলেন? সিসিল রোডস তিনি কে?
সিসিল রোডস ছিলেন একজন ইংরেজ ব্যবসায়ী এবং প্রশাসক। আবারও বলছি, সিসিলি রোড ছিলেন একজন ইংরেজ ব্যবসায়ী এবং প্রশাসক। প্রশাসক কাদের বলে? যেমন এসডিও, বিডিও, ডিএম, এরা প্রশাসক। বোঝা গেল? তাহলে এরা আমাদেরকে চালায়। আমলাতন্ত্রের যারা সর্বোচ্চ স্তরে আছে তারা, তাদের অধীনে অনেকে চলে, এটা হচ্ছে প্রশাসক বলে। তাহলে তিনি একজন ব্যবসায়ী আবার প্রশাসক। তিনি দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডে উপনিবেশ স্থাপনে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন এবং অ্যাঙ্গোলা, মোজাম্বিকের মতো যে মধ্যবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে তিনি জয় করে নিয়েছিলেন এবং সেই জয় করে তিনি সেখানে উপনিবেশ স্থাপন করেছিলেন। শুধু তাই নয়, এই জায়গাগুলো তার নাম অনুযায়ী নাম হয়েছিল রোডেশিয়া। কোন জায়গাগুলো? অ্যাঙ্গোলা, মোজাম্বিক, এই যে মধ্যবর্তী অঞ্চল জয় করেছিলেন, এই মধ্যবর্তী অঞ্চলটা তার নাম হয়েছিল কি? রোডেশিয়া। মনে থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বুয়োর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বুয়োর যুদ্ধ দারুণ প্রশ্ন। কত সালে? 1899 সালে এই বুয়োর যুদ্ধ হয়েছিল। এই বুয়োর যুদ্ধ আফ্রিকার অরেঞ্জ এবং ট্রান্সভালের বুয়োরদের সঙ্গে ইংল্যান্ডের এই যুদ্ধ হয়। মনে থাকবে। তাহলে কার সঙ্গে যুদ্ধ হলো? ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হলো। কত সালে? 1899 সালে। আর কার? আফ্রিকার অরেঞ্জ এবং ট্রান্সভালের সঙ্গে। মনে থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বুয়োর যুদ্ধের ফল কি হয়েছিল? বুয়োর যুদ্ধের ফলে আমরা দেখছি ইংল্যান্ড জয়লাভ করবে এবং বুয়োর রাজ্য দুটি অধিকার করবে। নেক্সট প্রশ্ন যে ক্রুগার টেলিগ্রাম কি? তার আগে বলি জেমসিন রেইড কি? জেমসিন রেইড কি, তারপর আসবো ক্রুগার টেলিগ্রাম কি। দুটো প্রশ্নই আছে। জেমসিন হচ্ছে রেইড কি? দেখো, দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল বলে একটা জায়গা, দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল একটা জায়গা। তার আগে বলি, বলতো দক্ষিণ আফ্রিকার কোথায় আমাদের মহাত্মা গান্ধীর কর্মক্ষেত্র ছিল? নাটাল। মনে থাকে যেন। এইখান থেকেই তিনি তার রাজনৈতিক ক্রিয়াকর্ম শুরু করেছিলেন। তো দক্ষিণ আফ্রিকার এরকম একটা জায়গা, তার নাম হচ্ছে ট্রান্সভাল, এবং সেখানে হীরা ও সোনার খনি আবিষ্কৃত হলে ডাক্তার জেমসনের নেতৃত্বে আমরা কি দেখব? যে একদল ইংরেজ 1896 খ্রিস্টাব্দে ট্রান্সভালে অভিযান করেন এবং তার অভিযান কি হলো? প্রতিষ্ঠিত হয় বা অভিযান সফল হয়। এই ঘটনা জেমসন রেইড নামে খ্যাত। বোঝা গেল কি বলেছি? তাহলে কি নাম? কার নেতৃত্ব হয়েছিল? জেমসনের নেতৃত্ব হয়েছিল। কি হয়েছিল? ইনি একজন ইংরেজ এবং 1896 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে কি করেছিলেন? তিনি অভিযান চালিয়েছিলেন এবং এই অভিযানের ঘটনাটি তার নাম অনুযায়ী নাম হয় জেমসন ব্রেইড, জেমসন ব্রেইডের ঘটনা। ক্লিয়ার? এরপরের প্রশ্ন হচ্ছে ক্রুগার টেলিগ্রাম কি? দক্ষিণ আফ্রিকায়, আবারও বলছি, দক্ষিণ আফ্রিকায় আমরা দেখব জেমসন রেইড হলো, যে ঘটনা ঘটলো হীরা এবং সোনার খনি নিয়ে আসবার জন্য। সেই ঘটনাটাই আমরা দেখলাম যে কাইজার দ্বিতীয় উইলিয়াম, এই লোক, তিনি কে? জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি সাফল্য লাভ করার জন্য ট্রান্সভালের প্রেসিডেন্ট পল ক্রুগারকে টেলিগ্রাম করে তিনি এই অভিনন্দন জানিয়েছিলেন। এই অভিনন্দনটাকেই আমরা বলছি ক্রুগার টেলিগ্রাম। অর্থাৎ যে ঘটনাটা ওই টেলিগ্রাম করে জানালেন কাইজার দ্বিতীয় উইলিয়াম, সেই ঘটনাটাকেই আমরা বলছি ক্রুগার টেলিগ্রাম। বোঝা গেল? নেক্সট হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে। দুর্ধর্ষ প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির নাম নেলসন ম্যান্ডেলা এবং যাকে বলা হয় মহাত্মা গান্ধীর মানসপুত্র। 27 বছর কারাগারে জীবন কাটিয়ে কারাগার থেকে বেরিয়ে আসলেন। সম্মিলিত জাতিপুঞ্জের চাপে রেড ইন্ডিয়ানরা তাকে ছাড়তে বাধ্য হয়েছিল এবং ওইখানে কারা শাসন করবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জে, যেখানে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং জনগণ যদি রেড ইন্ডিয়ানদের চায় তাহলে রেড ইন্ডিয়ানরা ওখানে শাসন ক্ষমতায় থাকবে। জনগণ যদি ওখানকার কৃষ্ণাঙ্গ মানুষদের চায় সেখান থেকেই তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট হবে। আমরা দেখলাম দীর্ঘ 27 বছর রেড ইন্ডিয়ানদের দ্বারা তিনি কারা জীবন থেকে তিনি মুক্তি লাভ করলেন এবং ওইখানে সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে ওখানে নির্বাচন হয়। ন্যাশনাল কংগ্রেস এনসি দল, সেই দলের হচ্ছে প্রেসিডেন্ট হয়। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হবেন এই
নেলসন ম্যান্ডেলা। এবং বর্ণ বৈষম্য নীতি প্রথম চালু হয়েছিল যেখানে, তার নাম কিন্তু এই দক্ষিণ আফ্রিকা। আর এই দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের সূত্রপাত। কোথায়? নাটালে। বোঝা গেল কি বলেছি? পরের প্রশ্ন যে আমরা দেখব, পরের প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, এটা 1876 খ্রিস্টাব্দে ব্রাসেলস সম্মেলনে আমরা দেখেছি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের উদ্যোগে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গড়ে ওঠে। উদ্দেশ্য ছিল যে আফ্রিকার দুর্গম যে সমস্ত অঞ্চল আছে সেই অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করা, এবং অন্তর্নিহিত যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হচ্ছে খনিজ সম্পদ সেখান থেকে বের করে নিয়ে এসে নিজেদের কাজে লাগানো। এই ছিল কিন্তু এইখানকার এই সংগঠন করার উদ্দেশ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এইরকম প্রশ্ন যদি আরও কিছু থাকে একসঙ্গে দিলে আমার পক্ষে একসঙ্গে ভিডিওটা দেওয়ার সুবিধা হবে, এবং তোমার সঙ্গে সঙ্গে তোমার দেওয়া প্রশ্নের সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলটা দেখে তাদেরও উপকার হবে। আমি চাইবো যে তোমরা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকো অবশ্যই প্রশ্নগুলো দেবে। হয়তো দুদিন দেরি হতে পারে উত্তরগুলো দিতে, তবুও আমি চেষ্টা করব আমার থেকে এই উত্তরগুলো দেওয়ার। আর একটা কথা বলি, আমি কিন্তু সাজেশন দিয়েছি, সেই সাজেশনের মধ্যে কিছু প্রশ্ন অনেকে বলেছে যে স্যার একটুখানি বলে দিলে ভালো হয়। আমি চেষ্টা করব ধাপে ধাপে সেই বড় প্রশ্নগুলো সুন্দর করে ব্যাখ্যা করে তোমাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার মূল্যবান মন্তব্য জানাবে, এবং এই চ্যানেলে আশা করছি একটু যদি আস্থা রাখো, যদি চ্যানেলে যে প্রশ্নগুলো দেওয়া আছে একটুখানি যদি দেখো, তোমাদের মুখে হাসি ফোটাবে এই চ্যানেল, সেই বিশ্বাস আমার আছে। সবাইকে ধন্যবাদ।